আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের শেষ সৃজনশীল অর্থাৎ 3 নম্বর সৃজনশীলটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলছে 24, 36, 72 ও 96 চারটি সংখ্যা আমাদের দেওয়া আছে। কতে আমাদের বলছে কি দ্বিতীয় সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। খুবই সহজ একটা অঙ্ক, আমরা কিন্তু ইতিমধ্যে খুব ভালোভাবে শিখে ফেলেছি যে কোনো সংখ্যাকে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে ফার্স্ট আমার কাজ কি দ্বিতীয় সংখ্যাটা কি সেটা বের করা, তাই না? সেটা লেখা। তাহলে 3-এর ক, দেখো দ্বিতীয় সংখ্যা, তার মানে দ্বিতীয় সংখ্যা এখানে কি আছে? 36। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি 36। ওকে, এটা দেওয়া আছে। এখন এই 36-এর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই 36-এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 36-এর মৌলিক গুণনীয়ক বের করতে গেলে আমরা যদি দেখি, তাহলে 36 একটি জোড় সংখ্যা। আর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে গেলে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দিয়ে বিভাজ্য। জোড় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো তো। এবং জোড় সংখ্যা একটি মৌলিক আছে, সেটা হচ্ছে 2। 2 দ্বারা বিভাজ্য এটা। তাহলে 2 দিয়ে আমি যদি ভাগ করি 36-কে, তাহলে 18 দুগুণী 36। দেখো 18 জোড় সংখ্যা, একেও 2 দ্বারা ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণী 18। 9 বিজোড় সংখ্যা, একে তো আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 2 এর পরে মৌলিক সংখ্যা আছে কোনটি? 3। 3 দ্বারা কিন্তু 9 কে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 3, 3 তিরিককে 9। তাহলে 36-কে কিন্তু আমরা মৌলিক উৎপাদকে অলরেডি বিশ্লেষণ করে ফেলেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটাই কিন্তু 36-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, এটাই অ্যান্সার। শুধুমাত্র একটা লাইন আমরা লিখে দিব, যেহেতু ওরা বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ 36-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষিত রূপ কি হবে? অতএব 36 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষিত রূপ। 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটাই অ্যান্সার। আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা খ নম্বরটি দেখি। এবং এই যে সৃজনশীলটা আমরা করতেছি, অলরেডি কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করেছি। এবং এই ধরনের অঙ্ক তোমাদের খতে এবং গতে যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। মানে এই প্যাটার্নের অঙ্ক, এই দুটো অঙ্ক মানে এই সংখ্যা দিয়ে আসবে তা না, সংখ্যাটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্যাটার্নের অঙ্ক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই জন্য এই প্যাটার্ন দুইটাই খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদের। সংখ্যা যাই আসুক না কেন, প্যাটার্ন তোমরা যদি বুঝতে পারো যে এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করতে হয়, তাহলে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো খতে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে 18, 30, 66 ও 90 ভাগশেষ থাকবে। কোশ্চেনটা বুঝতে হবে ভালোভাবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। সেই ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে, তার মানে 24 দ্বারা যখন ভাগ করবো তখন ভাগশেষ থাকবে কি? 18। যখন 36 দ্বারা ভাগ করবো তখন ভাগশেষ থাকবে 30। যখন 72 দ্বারা ভাগ করবো তখন ভাগশেষ থাকবে 66। আর যখন 96 দ্বারা ভাগ করবো তখন ভাগশেষ থাকবে 90। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এই ভাগশেষ থাকবে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। এই প্যাটার্নের কাছাকাছি প্যাটার্ন হচ্ছে দুইটা, এটা আর এর কাছে আরেকটা প্যাটার্ন আছে। এই দুইটাই আমরা একটা অঙ্ক দিয়ে কিন্তু শিখে ফেলবো। যদিও ইতিমধ্যে আমরা শিখাইছি তোমাদের, কিন্তু আবার অধিকতর নিশ্চিত হওয়ার জন্য, তোমাদের অধিকতর তোমাদের ভালোভাবে অনুধাবন করানোর জন্য আমরা আবার শিখবো। সেই প্যাটার্নটা কি? সেটা হচ্ছে এটা একটু টাফ প্যাটার্ন, আর এর চেয়ে ইজি আর একটা প্যাটার্ন আছে। সেটা ধরো কোশ্চেনটা কি থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ, এই যে চারটা সংখ্যা দ্বারা ভাগ করলে 4 রকম ভাগশেষ থাকবে, এটা না বলে একটা ভাগশেষ থাকবে। সে এক্সাম্পল স্বরূপ আমি ধরো সংখ্যা নিলাম 6, 8, 10, 12, এই চারটি সংখ্যা আমি নিলাম এবং বললাম অঙ্কটা লিখলাম কি যে কোন
ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 থাকে, 6 থাকবে। অথবা যেহেতু এখানে 6 নিয়েছি আমরা, ধরো আমরা বললাম ভাগশেষ 4 থাকবে। অঙ্কটা কোশ্চেন প্যাটার্নটা একটু খেয়াল করো। আমরা 4টা সংখ্যা এখানে দিয়েছি এবং বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। তার মানে 6 দ্বারা এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করব, ওই ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 6 দ্বারা ভাগ করি তাহলেও ভাগশেষ 4 থাকবে, যদি 8 দ্বারা ভাগ করি সেক্ষেত্রেও ভাগশেষ 4 থাকবে, যদি 10 দ্বারা ভাগ করি তবুও ভাগশেষ 4 থাকবে, আবার যদি 12 দ্বারা ভাগ করি তবুও ভাগশেষ 4 থাকবে। মানে 4টি সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেই ভাগশেষ থাকবে 4। তাহলে শেষ ক্ষুদ্রতম সংখ্যাটি কি? সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা করি কি, এই 4টি সংখ্যার লসাগু নির্ণয় করে ফেলি সহজেই, তাই না? তাহলে 6, 8, 10, 12 এর লসাগু বের করো। তাহলে 3, 4, 5, 6। আবার কত দিয়ে যাই, ধরো 2 দিয়ে, তাহলে 3, 2, 5, 3। ওকে, এবার 3 দিয়ে নাও, তাহলে 1, 2, 5, 1। ওকে, এবার তাহলে লসাগু করে ফেলো। 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 হচ্ছে লসাগু। এই লসাগু কেন বের করলাম? এই লসাগুটা হচ্ছে এই 4টি সংখ্যার গুণনীয়ক এবং গুণিতক, এবং এইটা সর্বছোট মানে সবচেয়ে ছোট গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তখন এই 4টি সংখ্যারই কমন একটা গুণিতক যেটা সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট আর কোনো গুণিতক এই 4টি সংখ্যার নাই। 6 গুণিতক কত আছে? 6, 12, 18, 24, তারপরে 30, 36, 42, 48, এগুলো সবই কি 6-এর গুণিতক। আবার যদি 8-এর গুণিতক বের করে, 8-কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, ওকে 7 8 56। 10-এর গুণিতক বের করলে 10-কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60। 12-এর গুণিতক বের করলে 12-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এইভাবে গুণিতক হবে। এখন দেখো এখানে আমরা ধরো 6 গুণিতক 48 পর্যন্ত নিয়েছি, 48 যদি আমরা বেস ধরি তাহলে 48 পর্যন্ত দেখো তো কোনো সাধারণ গুণিতক আছে? 6-এর গুণিতক আছে 48, ওকে, 8-এর গুণিতক আছে 48, 12-এর গুণিতক 48, কিন্তু 10-এর কিন্তু 48 নাই গুণিতক, তাহলে কিন্তু 48 না, মানে কমন গুণিতক কিন্তু 48 না। এইভাবে দেখতে হবে যে কোন গুণিতকটা সবার মধ্যে আছে এবং সেটার পরে আরো গুণিতক থাকতে পারে কিন্তু তার আগে আর কোনো কমন গুণিতক থাকবে না, তার চেয়ে ছোট কোনো কমন গুণিতক থাকবে না। তো এইভাবে যদি তোমরা বের করতে যাও দেখবে 120ই আসতেছে, কারণ 120ই হচ্ছে এই 4টি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই জন্য আমরা সহজে লসাগু করে ফেলি। আর লসাগু করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই 4টি সংখ্যার গুণিতক যেহেতু 120, তাহলে এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে 120কে তুমি নিঃশেষে ভাগ করতে পারবা। 6-এর গুণিতক 6, 6-এর গুণিতক 12, তাহলে 6-এর যত গুণিতক আছে সবগুলো গুণিতককে কিন্তু 6 দ্বারা তুমি নিঃশেষে ভাগ করতে পারবা। দেখো 6কে ভাগ করো 6 দিয়ে 1, 6কে ভাগ করো 12, 12কে ভাগ করো 6 দিয়ে, 6 দুগুণে 12, আবার 18কে 6 দিয়ে ভাগ করো 3 6 18, 24কে 6 দ্বারা ভাগ করে 4 6 24। প্রত্যেকটি 6-এর প্রত্যেকটি গুণিতককে 6 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে। আবার একইভাবে 8-এর যত গুণিতক পাবা তুমি পৃথিবীতে, যত কোটি কোটি গুণিতক নেছো 8-এর, সকল গুণিতককে 8 দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ হবে, ভাগশেষ কিছু থাকবে না। তাহলে এদের যে লসাগুটা বের করলাম, তাহলে এই 4টি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 120, 4টি সংখ্যারই গুণিতক 120। তাহলে 6 দিয়ে তুমি 120কে নিঃশেষে ভাগ করতে পারবা, 6 20 120। 8 দিয়ে তুমি 120কে নিঃশেষে ভাগ করতে পারবা, 8 15 120। 10 দিয়ে 120কে ভাগ করতে পারবা নিঃশেষে, 12 10কে 120। আবার 12 দিয়ে 120কে নিঃশেষে ভাগ করতে পারবা, 12 10কে 120। তাহলে প্রত্যেকটি সংখ্যা দিয়ে তুমি 120কে নিঃশেষে ভাগ করতে পারবা, এই জন্য আমরা লসাগু বের করলাম। এখন দেখো আমাদের বলছে কি
ক্ষুদ্রতম সংখ্যাকে, এবং এইটাই এর চেয়ে ছোট আর কোনো কমন তুমি গুণিতক পাবা না এই চারটি সংখ্যার মধ্যে। তার মানে এই চারটি সংখ্যার সবচেয়ে ক্ষুদ্র সাধারণ গুণিতকই হচ্ছে এইটা, লসাগু। ওকে, তাহলে আমরা ধরো একটা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি, যে সংখ্যা এই চারটি সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। এখন আমাদের কি বলছে, ভাগশেষ 4 থাকবে। তাহলে 120 হচ্ছে প্রত্যেকটি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন যেটা অবশিষ্ট ছিল সেই সংখ্যাটি যদি এর সাথে আমি যোগ করে দিই, তাহলে সংখ্যাটি হচ্ছে 124। এখন 6 দিয়ে তুমি 124কে ভাগ করো, দেখো যে 6 20 120, তাহলে অবশিষ্ট কত থাকবে, 4 থেকে যাবে। আবার 124কে তুমি 8 দ্বারা ভাগ করো, 8 15 120, থাকবে কত অবশিষ্ট, 4 থেকে যাবে। আবার 10 দিয়ে 124কে ভাগ করো, 12 10কে 120, থাকবে কত, 4। 12 দিয়ে 124কে ভাগ করো, 12 10কে 120, থাকবে কত, 4। তাহলে লসাগুর সাথে অবশিষ্ট যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি যোগ করলে আমরা সেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাই। এখানে তাহলে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি 124 আনসার। আশা করি এই প্যাটার্নটা বুঝতে পারছো তোমরা, যে কতিপয় সংখ্যা দেওয়া থাকবে এবং বলবে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, যেই ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে একটা নির্দিষ্ট ভাগশেষ থাকবে, মানে 4টে সংখ্যা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। এটা হচ্ছে এই প্যাটার্নের জন্য, এটা হচ্ছে অ্যান্সার। লসাগু বের করব, লসাগুর সাথে যেটা ভাগশেষ থাকবে সেটা যোগ করে দিলে আমরা পেয়ে গেলাম আমাদের নির্ণয় সংখ্যা। ওকে, এখন এখানে যে প্যাটার্নটার কথা বলছে সেটাই দেখো, এই চারটি একই কথা, প্রথম অংশটুকু ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু আর একটা সংখ্যা না, এই এক একটা সংখ্যার জন্য ভাগশেষ এক এক রকম হবে। 24-এর জন্য ভাগশেষ 18, 36-এর জন্য ভাগশেষ 30, 72-এর জন্য ভাগশেষ 66, আবার 96-এর জন্য ভাগশেষ 90। এই প্যাটার্নের সাথে এই প্যাটার্নের একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা থেকে এখন দেখি। দেখো আমরা লসাগু 120 পেয়েছি, তাই না? তাহলে এটা আমরা লিখে নিই ছোট করে। ওকে, এখন আমাদের ধরো এখানে বলে দিয়েছে কি এই কোশ্চেনটায়, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 4, 6, 8 ও 10 থাকবে। তাহলে আগেরটাই ছিল একটা নির্দিষ্ট সংখ্যা ছিল ভাগশেষ, এখন এক একটা সংখ্যার জন্য এক এক রকম ভাগশেষ। 6 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 4, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 6, 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 8, 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 10। তাহলে এই প্যাটার্নটা আমরা কিভাবে চিন্তা করতে পারি, দেখো যদি 6 দ্বারা ভাগ করি ভাগশেষ থাকবে কত, 4। তাহলে 6 ছিল কি বলতো, 6 ছিল হচ্ছে ভাজক, তাই না? আর 4 কি বলতো, 4 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজক এবং ভাগশেষে যে পার্থক্য, এটা কত দাঁড়ালো, 2 প্রথম সংখ্যার ক্ষেত্রে। 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। ওকে, দ্বিতীয় সংখ্যা ভাজক ছিল 8, ভাগশেষ কত থাকবে, 6। ওকে, তাহলে এখানেও দেখো পার্থক্য কত, ভাজক আর ভাগশেষে 2। আবার তৃতীয় সংখ্যা ছিল 10, একে যখন ভাগ করবো ক্ষুদ্রতম সংখ্যাকে এটা দ্বারা, তখন ভাগশেষ থাকবে 8। তাহলে এরও পার্থক্য কত, ভাজক আর ভাগশেষে 2। ওকে, তারপরে চতুর্থ সংখ্যা ছিল আমার 12, 12 দ্বারা যদি ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করি ভাগশেষ থাকবে কত, 10। ভাজক আর ভাগশেষে পার্থক্য কত, 2। দেখো এই প্যাটার্নে ভাগশেষ 4 রকম, কিন্তু প্রত্যেকটা ভাজকের সাথে ভাগশেষের পার্থক্য কিন্তু সেম, 2। এটা আশা করি এইটুকু তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো, যে এই যে কিভাবে আমি এই যে পার্থক্যটা বের করলাম, ভাজক থেকে ভাগশেষটা বাদ দিয়ে দিছি। সকলের ক্ষেত্রে পার্থক্য কি আসতেছে, 2 আসতেছে। এখন দেখো আমাদের লসাগু ছিল কত, এই চারটি সংখ্যার 120। এই 120কে আমি 6, 20, 120, তাই না? আমি ধরো 12 দিয়ে চিন্তা করি, 12 দিয়ে, 12 10-এ 120, তার মানে 10টা 12 যোগ করতে হবে, 12 যোগ 12 যোগ 12 যোগ 12 যোগ 12 যোগ 12, 12, 12 যোগ 12, এই যোগ থেকেই তো গুণ আসছে। তার মানে 12 বার 10 বার 12 যদি আমি যোগ করি তাহলে আসবে কত, 120। সংক্ষেপে করে কি 12-র সাথে 10 গুণ করে দেই, 10টা আছে 12, 12 10-কে 120। ওকে, কেন বিশ্লেষণ করে লিখলাম, এখন দেখো
120 তো 12 দ্বারা 120 হচ্ছে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে ভাগ করা যাবে। এখন আমার বলছে যে 12 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে কত দেখো তো 10। তাহলে এই 120 যে ছিল আমাদের লসাগু, এই লসাগু থেকে আমি যে পার্থক্যটা পেয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে ভাজক আর ভাগশেষে পার্থক্য, এই পার্থক্যটা যদি বিয়োগ করে দিই 2, তাহলে কত থাকবে দেখো তো 118, তাই না? তাহলে 12 দিয়ে যখন 118-কে ভাগ করব তখন কিন্তু 12 10 120, 10 বার করতে সে আর যাচ্ছে না। তাহলে 12 দিয়ে 118-কে যখন ভাগ করতেছি আমি, তাহলে সে কিন্তু আগে ছিল 12 10 120, যখন 120 ছিল যাচ্ছিল, কিন্তু 118-কে তো স্যার নিঃশেষে ভাগ করতে পারতেছে না, 10 বার তো যাচ্ছে না, তখন 9 বার পর্যন্ত নিয়ে যেতে পারতেছি আমি এই পর্যন্ত, তাই না? তো 9 বার নিলে কত আসতেছে দেখো তো 108 আসতেছে। 108 যদি আসে বা তুমি বিয়োগ করো তাহলে কত আছে, 8 8 মিলে গেলে 0, 0 আছে কত হলে 1 হবে, 1 হলে 1 1 মিলে গেলে 0, তাহলে অবশিষ্ট কত থাকবে দেখো তো 10 থাকলো। দেখো তো আমাদের সত্যি কি বলছিল যে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে 10 থাকবে, এই যে সেই 10 কিন্তু আছে। একইভাবে দেখো এই যে 118 যে বের করলাম, 118-কে এখন তুমি 10 দ্বারা ভাগ করো, তাহলে আগে 12 বার যাচ্ছিল, এখন তো আর 12 বার যাবে না, 12 10 120, তখন 11 বার যাবে। 11 10 কত হয় 110, দেখো 118, 118-কে তুমি 10 দ্বারা ভাগ করো, তাহলে 11 10 110, তাহলে বাকি থাকলো কত অবশিষ্ট 8, তাহলে দেখো 10 দ্বারা ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকবে 8। এবার 8 দ্বারা ভাগ করে দেখো 118-কে অবশিষ্ট 6 থাকবে, 6 দ্বারা 118-কে ভাগ করে দেখো অবশিষ্ট থাকবে 4। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে যখন এই প্যাটার্নের অঙ্ক থাকবে যে কতিপয় সংখ্যা দেওয়া থাকবে এবং ক্ষুদ্রতম সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এক একটা সংখ্যার ক্ষেত্রে এক এক রকম ভাগশেষ থাকবে, তখন তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে দেখো এই ভাগশেষগুলোর যে পার্থক্য, ভাজকের সাথে ভাগশেষে প্রত্যেকটা পার্থক্য সমান, তাহলে আমরা লসাগু বের করে ওই পার্থক্যটা বিয়োগ করে দিলে আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। এই ছোট একটা অঙ্ক করার জন্য আমরা দুইটা প্যাটার্ন এখান থেকে শিখলাম, না শিখালেও পারতাম। এই কথাটা বারবার বলি, কেন শিখাই, এটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা ম্যাথ গুলা আত্মস্থ করতে পারো, ভালোবাসো এবং বেসটা বুঝতে পারো। এই ধরনের ম্যাথ আসলে যেন ভয় না পাও, আনন্দের সাথে ম্যাথ করতে পারো, এই জন্যই আমাদের এই প্রয়াস। ওকে, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি যে এই যে 4টি সংখ্যা দেওয়া ছিল, এটা অলরেডি কিন্তু আমরা লিখিনি, যদিও কতে আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখছি, তাহলে আমরা খতে লিখতে পারি প্রদত্ত সংখ্যা, তাই না? তাহলে দেওয়া আছে সংখ্যা 4টি বা সংখ্যাগুলো, দেওয়া আছে সংখ্যাগুলো কত দেওয়া আছে 24 36 72 ও 96, এই 4টি সংখ্যা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 18 থাকে, 24-এর ক্ষেত্রে 18, 36-এর ক্ষেত্রে 30, 72-এর ক্ষেত্রে 66 আর 96 ক্ষেত্রে, সরি এটা 98 না 96, 96 ক্ষেত্রে 90 থাকে। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে যে এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যাকে এই সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যতটা ভাগশেষ এত 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 থাকে। সেটা লিখি আমরা যে এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কত কত থাকে 18, 30, 66 ও 90 থাকবে। এটা কিন্তু আমাদের যা দিয়ে আসলো সেটাকে আমরা একটু সুন্দর করে সাজায় লিখছি। এখন অঙ্কটা কি করতে হবে, এই ভাজক আর ভাগশেষের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে 24 - 18 সমান সমান
6। দেখো 24 থেকে 18 বিয়োগ করো, বিয়োগফল কত? 6। তারপরে 36 মাইনাস 30 সমান সমান বিয়োগফল কত? 6। তারপরে 72 মাইনাস 66 বিয়োগ করো 6। আর 96 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 90। তাহলে এখানেও কত থাকবে? 6। তাহলে আমরা লিখতে পারি না যে প্রত্যেক ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য 6। আমরা লিখতে পারি যে প্রত্যেক ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য 6। ওকে, এখন আমাদের কাজ কি? সংখ্যাগুলো লসাগু বের করা, লসাগু থেকে 6 বিয়োগ করে দেওয়া, তাহলে সেই সংখ্যাটি হবে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। লিখতে হবে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করি সংখ্যাগুলো কি? 24, 36, 72 এবং 96। দেখো প্রত্যেকটি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 নিই। 12 দুগুণী 24, 18 দুগুণী 36, 36 দুগুণী 72, 48 দুগুণী 96। ওকে, আবার 2 নিই। 6 দুগুণী 12, 9 দুগুণী 18, 18 দুগুণী 36 এবং 24 দুগুণী 48। আবার 2 নিই। 3 দুগুণা 6, 9 ভিতরে যায় না, 9 দুগুণা 18 এবং 12 দুগুণী 24। এবার 3 নিই। 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 4 12। আবার 3 নিই, তাহলে কত থাকে? 1, 1, 4, তাই না? এই 4কে আর তুমি বিশ্লেষণ করার দরকার নাই, কারণ এখন যদি 2 নাও তাহলে 2 দুগুণী 4, আবার 2 থেকে যাবে। তার মানে ধরো এখন 2 নিলে, তাহলে 1, 1, 1, এখানে 2 দুগুণী 4। ওকে, এখন তাহলে এগুলো গুণ করলে লসাগু পেয়ে যাচ্ছি। তাহলে অতএব লসাগু, লসাগু কত আসতেছে? 2 গুণ 2 গুণ 2, 2 কয়টা? একটা, দুইটা, তিনটা, নিচে আরো 2টা আছে, তাই না? তারপরে এখানে 3 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2, তার মানে 3টা 2, 4টা 2, 5টা 2, টোটাল 5টা 2 এবং 3টা 2টা 3। এবার গুণ করে দাও। 2 দুগুণী 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণী 72, 72 দুগুণী 144, 144 দুগুণী 288। তার মানে 288 হলো এদের লসাগু। এখন কাজ কি? এই লসাগু থেকে যে পার্থক্য, এটা বিয়োগ করে দেবো, তাহলে সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 288 মাইনাস 6 সমান সমান 282। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এখান থেকে যে 2টা প্যাটার্ন আমরা আলোচনা করলাম, যে প্যাটার্নটা আসুক না কেন, এখন খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। ওকে, এখন আমরা গ নম্বরটি দেখি। এটাও একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। গ নম্বরে আমাদের কি বলছে দেখো। গতে আমাদের বলছে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। যেই সংখ্যাকে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, ওই সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 12 হবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলতো এবং বলতো যে ভাগশেষ এত থাকবে, তাইলে আমরা সহজেই কিন্তু এতে লসাগু করতাম কি, তার সাথে এত যোগ করে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম আমাদের কাজ কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করা। ওকে, তাহলে দেখো আমরা লিখবো কি, যে আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, এটাই তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবং আমরা খ থেকে পেয়েছি সংখ্যাগুলোর লসাগু, তাই না? এটাও লিখবো আমরা
যে খ হতে প্রাপ্ত সংখ্যাগুলোর ল সা গু কত পেয়েছি 288। এই 288 আমরা লসাগু কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, যে বৃহত্তম সংখ্যাটা আমরা নির্ণয় করব, এদের লসাগু দ্বারা যে সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, এদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। এদের লসাগু দ্বারা যে বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 12 থাকবে, এদের প্রত্যেকটি সংখ্যাকে ওই সংখ্যাকে ও প্রত্যেকটি সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ওই বৃহত্তম সংখ্যাকে ভাগ করলেও ভাগশেষ 12 থাকবে। তাহলে লসাগু দ্বারা আমরা বৃহত্তম সংখ্যাকে ভাগ করব, ভাগ করে সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে ফেলবো, যেটা 288 দ্বারা ভাগ করলে ভাগশেষ 12 থাকে। ওইটাই কিন্তু সেই অঙ্ক, সেই সংখ্যা হবে যেটা এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 12 থাকবে। তাহলে এখন আমাদের কাজ কি 288 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করা। তাহলে এখন 288 দ্বারা এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করে ফেলি। তাহলে দেখো 999 ভিতরে 288 কয়বার যায়? আমি যদি 3 বার নিই তাহলে 3 দুগুণী 6 আর 88 3 বার নিলে 3 আটা 24, 240, 6 আর 2 800 সামথিং হবে, তাই না? 860 কাছাকাছি, 60 64। তাহলে 3 বার নেওয়া যাবে, 4 বার নিলে বেশি হয়ে যাবে। তাহলে 3 আটা 24 এর 4 হাতে থাকে 2, 3 আটা 24, 24 আর 2 26 এর 6 হাতে থাকে 2, 2 6 আর 2 8। ওকে, 4 আছে কত হলে 9 হবে? 5 হলে। 6 আছে কত হলে 9 হবে? 3 হলে। 8 আছে কত হলে 9 হবে? 1 হলে। 135, 288 135 এর মধ্যে যায় না, তাহলে একটা 9 নামাই ফেলো। এবার 1359 এর মধ্যে 288 কয়বার যায়? ধরো আমি যদি 5 বার নিই, তাহলে 5 200 গুণ 5 1000, আর 88 তার মানে 80 সাথে 5 গুণ করো, 5 এটা 40, 400 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 বার যাচ্ছে না, 4 বার যাবে। তাহলে 4 বার নাও। 4টা 32 এর 2 হাতে 3, 4টা 32, 32 আর 3 35 হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11। ওকে, 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। 5 এ 5 মিলে গেলে 0, 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। ওকে, আর একে মিলে গেলে 0 বসে না। তাহলে 288 207 এর মধ্যে যায় না, আর একটা 9 আছে, এটাও নামে ফেললাম। এবার আসলো কত? 2089। 288 2089 ভিতরে কয়বার যায়? আমরা যদি 8 বার নিছে, তাহলে 8 বার নিলে 200 গুণ 8, 8 দুগুণে 16, 1600। আর 8 এর সাথে যদি তুমি 80 গুণ করো, 8 একটা 64, 640, 1600 আর 640 বেশি হয়ে যাচ্ছে, 8 বার নেওয়া যাচ্ছে না। যদি 7 বার নিই, 7 দুগুণে 1400, 7 আটা 56, 14 আর 5 19, এই যে কাছাকাছি গেছে। তাহলে 7 বার নিতে পারবো আমরা। 7 বার নিলে 7 আটা 56, 6 হাতে 5, 7 আটা 56, 56 আর 5 হচ্ছে 61, তাই না? 61, 1 হাতে 6, 7 দুগুণ 14, 14 আর 6 20। বিয়োগ করে 6 আছে কত হলি? 9 হবে 3 হলে, 1 আছে কত? 7 হবে 6 হলে। 0 0 0 দিয়ে দিয়ে 0 বসে না। তাহলে অবশিষ্ট কত থাকলো? 63 থাকলো। এখন দেখো 288 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি ভাগ করছি, ভাগশেষ কত থাকলো? 63 থাকলো। তাহলে আমার কি বলছিল দেখো তো, ভাগশেষ কত হতে হবে? 12 থাকতে হবে। এখন যদি 12 রাখতে হয় এখানে, তাহলে আমার ভাগশেষ ছিল কত? 63। আমার বানাইতে হবে কত দেখো তো? 12। 63 থেকে 12 তুমি বিয়োগ করে দাও, তাহলে কত আসতেছে? 1 5। তার মানে এখানে এই সংখ্যাটা যে মূল সংখ্যা, সেখানে যদি 52 কম হতো, সংখ্যাটি 52 যদি কম হতো, তাহলে কত থাকতো দেখো তো? যদি 52 না থাকতো, এখানে 52 কম হতো সংখ্যাটি, তাহলে শেষে থাকতো কত? 12। তাহলে এই সংখ্যাটি থেকে যদি আমি, সরি 52 না 51, এই সংখ্যাটি থেকে যদি আমি 51 কমাই দিই, তাহলেই কিন্তু আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আমাদের হয়ে গেল। এখন কেন আমরা এই যে 51 বিয়োগ করলাম? আমরা তো যোগ করেও বানাইতে পারতাম, বানাইতে পারতাম না? তার মানে এখানে ধরো আমি যদি বানাইতাম 288, এই 63 জায়গায় যদি 288 থাকতো, তাহলে আরো একবার যেহেতু সে 288 বানাইতে গেলে এর সাথে কি যোগ করা লাগবে? এখন এর সাথে তুমি কত যোগ করা লাগবে? 288 থেকে 63 বাদ দিয়ে দাও, বাকি সংখ্যা যোগ করা লাগবে 225 যোগ করা লাগবে। সরি 200, হ্যাঁ 225।
এখন 225 যদি এর সাথে যোগ করি, তাহলে দেখো তো এর সাথে যদি 1 যোগ করি, তাহলে সংখ্যাটি আর 5 অঙ্কে থাকবে? 6 অঙ্ক হয়ে যাবে। 99,999। এর সাথে যদি 1 যোগ করে, তাহলে 1 লক্ষ হয়ে যাবে, 10 লক্ষ হয়ে যাবে, সরি 99,000, ও 99,999, এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 1 লক্ষ। তার মানে 1 যোগ করো, 0 0 0 0 0 1, 1 লক্ষ হয়ে গেল, তাই না? এখন দেখো তো 1 লক্ষ কয় অঙ্ক বিশিষ্ট? 1 2 3 4 5 6। তাহলে এর সাথে যদি 1 ও যোগ করো তুমি, তাহলেও সংখ্যাটি কিন্তু হয়ে যাচ্ছে কত? 6 অঙ্ক বিশিষ্ট। তার মানে এই জায়গাটায় তুমি 288 বানায়ে যদি আরো 12 বেশি বানাইতে, তার মানে এই জায়গাটায় যদি 288 সাথে আর 12 যোগ করলে কত হয়? 300। এই জায়গায় যদি 300 থাকতো আরো, তাহলে 288 দিয়ে ভাগ করলে আরো একবার যেত, 300 থেকে 288 বিয়োগ করলে থাকতো কত? 12। তাও হতো, কিন্তু এই সংখ্যাটিকে আর বড় বানানো সম্ভব নয়। যে এর সাথে আর কোনো সংখ্যা যোগ করলে, ধরো 63 সাথে 237 যোগ করলেই 300 হয়ে যেত, কিন্তু আমরা তো 1 ও যোগ করতে পারবো না এর সাথে আর, কারণ এর সাথে 1 যোগ করলে সেটা 6 অঙ্ক হয়ে যাবে। যোগ করার সুযোগ নাই, তাহলে করতে হবে কি? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কিন্তু 5 অঙ্ক 5 অঙ্কই থেকে যাবে। এই যে 99,999 থেকে আমি যদি 51 বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 99,948। 99,948, এটাও কত অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের কিন্তু সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই যে 51 বের করলাম, সেটা শেষে যেটা ছিল আমাদের বানাইতে হবে 12। তাহলে কত হইলে এর থেকে কত কমালে 12 হবে? এর থেকে 51 কমালে 12 হবে। মূল সংখ্যা থেকে 51 বিয়োগ করলে আমাদের সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা লিখব যে অতএব 99,999 থেকে 51 বিয়োগ করলে বিয়োগফলই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এটা কথায় না লিখে ডিরেক্ট বিয়োগ করে দিলেও হতো, জাস্ট একটু ভালো করে বোঝানোর জন্য কথায় লিখে দিলাম। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান সমান কি? এই 99,999 থেকে আমরা বিয়োগ করবো কত? 51। তাহলে 51 বিয়োগ করলে কত আসতেছে? 8। 5 আছে, কত দিন হবে? 4 এবং 9 9 9, 99,948। এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ওকে, আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই প্যাটার্নের অঙ্ক কিন্তু আসতেই পারে যে কোনো সময়। তো আমরা কিন্তু 3টা সৃজনশীল অলরেডি শেষ করে ফেলেছি এই অধ্যায়ের। এই অধ্যায় থেকে আমাদের যত আলোচনা ছিল সবগুলাই শেষ। শুধু একটা ক্লাস নিব আমরা শেষে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে, এবং এটা পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।